নমস্কার, আপনারা দেখছেন আকাশ বার্তার সঙ্গে, আর আমি রাজীব রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেক শুক্র, শনি ও রবিবার সন্ধ্যে ঠিক 6:30 আমাদের সঙ্গে থাকছেন বেশ কিছু রাজনৈতিক দলের প্রার্থীরা। তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা ধারণা পেতে চাইছি আসন্ন বিধানসভা নির্বাচনের গতি প্রকৃতি সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ কে রয়েছেন আমাদের সঙ্গে। বঙ্গ রাজনীতিতে সাফল্য বরাবরই থেকেছে তার হাতের মুঠোয়। যখন যেভাবে যার হয়ে ভোটে দাঁড়িয়েছেন, বিজয়লক্ষ্মী তাকে আশীর্বাদ করেছেন দুহাত ভরে। লোকে বলে পরাজয়ের স্বাদ কেমন তা কখনো চাখতে হয়নি এই বিদগ্ধ রাজনীতিককে। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক সেই দেবাশিস কুমারকে এবারেও তার পুরনো কেন্দ্রেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কোনো আত্মতুষ্টিতে না ভুগে নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন তিনি। দেখুন, সব প্রার্থীকে জিজ্ঞেস করুন, একই উত্তর দেবে। যে একই উত্তর সেটা দিয়ে শুনে লাভ কি? আপনারা ঘুরছেন, আপনারা দেখুন লোক কি বলছে। কোনো প্রার্থী বলবে না সারা পাচ্ছে, সবাই খুব পাচ্ছে। আমি তাই বলবো, আপনারা দেখুন কি হচ্ছে। আমার 2021 যা ছিল আজকেও তাই আছে। 24/7 মানুষের পাশে। নিজের কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে নিজের সবচেয়ে বড় অস্ত্র জনসংযোগে শান দেওয়ার কাজটা ভালোভাবেই শুরু করে দিয়েছেন দেবাশিস কুমার। ভোটের প্রচারে তো সকাল সন্ধ্যায় এক করে ফেলছেন, লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন। কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আমার মনে হয় না কোনো প্রার্থী বলবে সারা পাচ্ছে। সব প্রার্থী এক যা উত্তর দেবে আমিও তাই দেবো। আমার মনে হয় সংবাদ মাধ্যমের দায়িত্ব ছড়াটা কতটা কে কি পাচ্ছে সেটাকে অনুবীক্ষণ করুন। এটা তো নির্বাচন, এখানে তো এটা হওয়া স্বাভাবিক। আমি সকাল 8টায় বেরোচ্ছি, রাত্রি 12টায় ফিরছি। আপনি তো এই কেন্দ্রের বিধায়ক ছিলেন গত 5 বছর, প্রচুর কাজ করেছেন। দেবাশিস কুমারকে এলাকায় দেখা যায় না, এ কথা হয়তো নিন্দুকেরাও বলবে না। তাহলে নতুন কি বলছেন প্রচারে গিয়ে? দেখুন, নতুন কথা বলার কিছু নেই। তার কারণ মনে রাখতে হবে যে একটা উন্নয়ন তার কোনো শেষ হয় না, যে আজকে উন্নয়ন শেষ করে দিচ্ছি আপনি। প্রতি মুহূর্তে, প্রতিদিন উন্নয়নের আপগ্রেডেশন করতে হয়, প্রতিদিন তার উন্নত থেকে উন্নততর করতে হয়। আর আমাদের সরকার প্রতিদিনই এত কাজ করেছে, তারপরে তার মনে হয়েছে যে আমাদের যুব সাথী দরকার করেছে। এরকম ধরনের আরো অনেক কাজ সরকার করবেন। আমাদের কাজ মানে সরকারের কাজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য আসবেন এবং সেই কাজ, যে কাজ মানুষের জন্য করবেন, তার সুফল রাসবিহারী মানুষ পাবে। এখনো কি মনে হচ্ছে কিছু কাজ বাকি রয়ে গেল? দেখুন, কাজ বাকি বা পড়ে আছে আর নেই, তবে হ্যাঁ অনেক কাজ করার আছে। সব থেকে বেশি যেটা করার আছে সেটা হচ্ছে যে মানুষরা কিছুটা বিভ্রান্ত হয়ে অন্যদিকে ঝুঁকছিলেন, তাদের সেই বিভ্রান্তটাকে ঘুচিয়ে দিয়ে বাংলার অস্মিতার পক্ষে নিয়ে আসা। জিতে এলে কোন কোন কাজগুলোকে অগ্রাধিকার দেবেন বলে ভেবে রেখেছেন? দেখুন, বাংলায় আমরা তো আমাদের রাজ্য, আমাদের রাসবিহারীতে বিশেষ করে এটা তো একটা সর্বধর্ম সমন্বয়ের জায়গা। একদিকে সতীপীঠ মা কালী বসে আছেন কালীঘাটে, আরেকদিকে টিপু সুলতানের মসজিদ রয়েছে রাসবিহারীতে। একসঙ্গে 3টে গুরুদ্বার, রাসবিহারী, ঘরচা এবং নিয়ালিপুর গুরুদ্বার। এছাড়া রয়েছে একমাত্র গ্রিক চার্চ, সেটাও রাসবিহারী। তাই এটা একটা অন্যরকম, এবং এখানে শিক্ষিত সচেতন মানুষের সংখ্যা অনেক বেশি। এখানে এটা একটা পিকিউলিয়ারিটি হচ্ছে, এখানে মহিলা ভোটারের সংখ্যা বেশি। এই স্বাভাবিকভাবেই যে স্বপ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখে, ওম্যান এম্পাওয়ারমেন্ট, মহিলাদের আরো বেশি করে অধিকার। আমার লক্ষ্য থাকবে রাসবিহারীতে মা বোনদের অধিকারকে আরো বেশি করে সুরক্ষিত করা, আরো বেশি করে প্রতিষ্ঠিত করা। আপনি তো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের একজন। মুখ্যমন্ত্রীর প্রায় সব অনুষ্ঠানেই আপনাকে দেখা যায় সামনের সারিতে। মুখ্যমন্ত্রী তো প্রচারের কাজে এখন ছুটে বেড়াচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে।
তার নিজের কেন্দ্র ভবানীপুরের প্রচারের দায়িত্ব তো আপনারই কাঁধে। নিজের প্রচার সামলে কতটা সময় দিতে পারছেন ভবানীপুরকে? তোকে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের প্রচার কেন্দ্রে আমাদের কাজে নয়, সেখানকার কাউন্সিলররা সবাই আছেন। আমি জেলা সভাপতি হিসাবে নিশ্চয়ই আমি যখনই সময় পাবো তখন আমার প্রচার আমায় করতে হবে না। মমতাদির প্রচার, মমতাদির এমনিতেই যথেষ্ট প্রচার হবে। আমরা শুধু মানুষের কাছে যাবো, একটাই আবেদন করব যে সমুচিত শিক্ষা দিতে হবে। গতবার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করা হয়েছিল একটা চক্রান্ত করে, তার জবাব জন্য এবার ভবানীপুরের মানুষ দিতে পারে, সেই সুযোগ ঈশ্বর তাদের দিয়েছে। ভবানীপুরে এবার কি হবে বলে মনে করছেন? একটা ঐতিহাসিক ফলাফল হবে। অপেক্ষা করুন, ভবানীপুরের ইতিহাসে যা ঘটেনি সেরকম ফলাফল হবে। গতবার তো আপনার জয়ের মার্জিন ভালোই ছিল, 22,000 ভোটে জিতেছিলেন, কিন্তু এবার তো এসআইআর সব হিসেবে গুলিয়ে দিচ্ছে। কোনো আশঙ্কা করছেন? আমি আবার বলি, এই এসআইআর-এর যাদের মস্তিষ্ক প্রসূত, তারা যে কারণে এসআইআর করেছিলেন, 4 তারিখে রেজাল্ট বেরোলে তারা বুঝবেন এসআইআরটা কোথায় কি কাজে লেগেছে। আমরা বারবার শুনে আসছিলাম প্রচুর অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, এবং একটা বিশেষ সম্প্রদায়ের প্রচুর মানুষ এসে গেছেন। আমি কাল কাগজে দেখলাম বা আমার তথ্য দেখছিলাম, এসআইআর-এ যে নাম বাদ গেছে তার 63% হিন্দু ভোট বাদ চলে গেছে। আর যে সম্প্রদায়ের নামে বলা হচ্ছিল তাদের 33%। এখন জানি না এই 63% হিন্দু ভোট বাদ দেওয়ার পিছনে অন্য কোনো চক্রান্ত আছে, এটা আমার জানি না। Accessible, making them easy for identifying a voter who should be a citizen of India. The Commission also stresses the transparency and ease of voting. All of you will be very happy to know that during the international conference, a polling booth was set up here by the Election Commission officials. And all the 70 countries, they went there, they underwent the polling process. And when they met me, they all were showing the ink which they have got and the kind of detailed and transparent processes which Election Commission adopts. And they have invited our teams to go to their countries, and they will be also coming here to adopt whatever is possible according to their electoral laws. কেন বলছেন এসআইআর এর কোনো প্রভাব পড়বে না? দেখুন, আমার কেন্দ্রে 2,02,000 ভোট ছিল। আমার প্রায় 42,000 প্রথম ফার্স্ট ফেজে বেরিয়ে গেছে, কেটে গেছে। পরবর্তীকালে আরও কিছু হয়েছে। 8,000 ছিল আন্ডার জুডিকেশন, 5,000 আগে আবার ডিলিট হয়েছে। সব করিয়ে আবার কিছু নতুন ফর্ম মানে ভোটার ইনক্লুড হয়েছে। আমার ধারণা 1,60,000 মতো ভোটার থাকবে। শুনুন, বাড়ির গৃহিণী দেখবেন সেই হচ্ছে নিপু, মানে খুব দক্ষ রাঁধুনি, যে অনেক কম মশলায় ভালো খাবার। তাই স্বাভাবিকভাবেই আমাদের কাছে কত ভোটার আছে যারা আছে তাদের নিয়েই আমার কাজ। আমি বিশ্বাস করি যারা আছে তারা আমাদেরই আছে। মুখ্যমন্ত্রী তো বলছেন তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করায় বিচারাধীন 60 লক্ষের মধ্যে 33 লক্ষের নামই উঠেছে তালিকায়, না হলে সবটাই বাদ যেত। কি বলবেন? একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এই যে 32 লক্ষ মানুষ বাঁচল, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে হতো না। এই এতগুলো রাজ্যে এসআইআর কোথাও দেখেছেন আন্ডার জুডিকেশন আছে? নেই। তারপরে বিভিন্ন ভাবুন আপনি যে এমন একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, কথাটাই তো একটা স্ববিরোধ আছে। যদি লজিক্যালি হয় তাহলে ডিসক্রিপেন্সি হবে কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি এইসব বলে বলে এত মানুষের নাম বাদ দিয়েছে। ওরা ভেবেছিল এসআইআর করলে হয়তো এত মানুষের নাম বাদ দিলে বেরিয়ে যেত। কিন্তু আমি একটা কথা বলি, এত লোকের নাম বাদ দিয়েছেন, কিন্তু পশ্চিমবাংলার মাটিটা বুঝতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারে। দুটো জিনিস ওদের ভুল হয়ে গেছে। বাংলার মাটিটা বর্ষাকালে পা দিলে মনে হয় খুব নরম, পা দিলেই পাটা বসে যায়। আর এই বৈশাখ, চৈত্র বৈশাখে পা দিলে, জোরে ঠুকলে পাটা দিয়ে যায়। মাটিটাকে একে বুঝতে হবে। তা তো বুঝলাম, কিন্তু নির্বাচন কমিশন যে পাল্টা বলছে 1.5 কোটি লোকের নামে নোটিশ জারি করা হয়েছিল,
তার মধ্যে যে 90 লক্ষের তারা বিবেচনা করেছেন সেখান থেকে বাদ গেছে 5 লক্ষ মাত্র। আর বিচার বিভাগের হাতে যে 60 লক্ষ গেছে সেখান থেকে বাদ গেছে 27.5 লক্ষ। তাদের হাতে থাকলে নাকি এই বাদ পড়ার পরিমাণটা কম হতো। কি বলবেন? আমাদের বলছি কেন, সংবাদ মাধ্যমকে কেন বলছে, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে আপনার অপদার্থ, বলুন না, আমি চাই যে তারা বলুন। সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি আকাশ বার্তা সঙ্গে নিয়ে, দেখতে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। আচ্ছা, নিয়োগ দুর্নীতি তো এবার বিরোধীদের প্রচারে হটকেক, তা আপনারাও প্রচারে বেরোচ্ছেন, অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে না? দেখুন, আমি আবার বলি, দুর্নীতি যে করবে তার শাস্তি হবে। আমাদের সরকার দুর্নীতির সঙ্গে আপোষ করে না। যদি কেউ দুর্নীতি করে থাকেন, প্রমাণ হবে। অভিযোগ আর প্রমাণ, তার মধ্যে একটা পার্থক্য। যদি প্রমাণ হয় তাহলে তার শাস্তি হবে, এবং অভিযোগ যখন এসে তখনও তার যখন তা তদন্ত হয়েছে তখন স্বাধীনভাবে হয়েছে। তাই স্বাভাবিকভাবে আমরা দুর্নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, দুর্নীতির সঙ্গে আপোষ নেই। যারা দুর্নীতি করেছেন তাদের আমরা চাই আইন অনুযায়ী কঠোর শাস্তি। এবার তো অনুপ্রবেশও একটা বড় ইস্যু, কি মনে করছেন এই ইস্যুর প্রভাব পড়বে? সব লিস্ট তো বেরিয়ে গেছে, তার একটা হোয়াইট পেপার বার করতে পারি নির্বাচন কমিশন, যে আমি এই পেলাম, বা যারা এই অনুপ্রবেশের গল্প বলেছে তারা একটা হোয়াইট পেপার বার করে বলুন যে এতগুলো লোক যতগুলো রোহিঙ্গা পেয়েছে, তাহলে তো বুঝতেই পারি, ঠিক আছে, তারা যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগটা প্রমাণ করতে। এখনো একটা এখানে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির স্বপন দাশগুপ্ত, বিদ্বজন বলেই পরিচিত। কি মূল্যায়ন আপনার প্রার্থী সম্পর্কে? দেখুন, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে, আমার এখনো অব্দি আমি বলিনি আমার লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমার লড়াইটা দলের বিরুদ্ধে, দলের নীতি এবং মানুষ। তাই আমি ব্যক্তির বিরুদ্ধে বলবো না, তবে উনি যদি আমার বিরুদ্ধে বলেন নিশ্চয়ই তাহলে আমি তখন এখানে লড়াইয়ে বামেরাও রয়েছে কংগ্রেস, রীতিমতো চতুর্মুখী লড়াই। তা বিরোধী ভোট ভাগ হলে তো আপনারই সুবিধে, তাই না? দেখুন, এখানে তো শুধু বাম না, অতি বামের মধ্যে। এই স্বাভাবিকভাবেই আমার একটা ভালো লাগছে, বিশেষ করে সিপিআইএম এর প্রার্থী বলে, সেটা হচ্ছে যে যারা একদিন সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন না, যারা সংসদীয় গণতন্ত্রকে ভেঙে দিতে চেয়েছিলেন, তারা যে আজকে এই সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা দেখিয়েছেন, তার জন্য আমার কৃতজ্ঞতা। রাজনীতিতে দেবাশিস কুমারের পথ চলা শুরু জাতীয় কংগ্রেসের হাত ধরে। একসময় ডাকসাইডে কংগ্রেস নেতা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের শিষ্য বলে পরিচিত এই রাজনীতিক একদিনের জন্যও সরে যাননি গুরুর ঘনিষ্ঠ বৃত্ত থেকে। 1995 সালে কংগ্রেসের সঙ্গে মনোমালিন্যের জেরে দেবাশিস কুমারের প্রথম বিদ্রোহ। কংগ্রেস টিকিট না দেওয়ায় জোড়া পাতা চিহ্নে নির্দল প্রার্থী হয়ে লড়লেন কলকাতা পুর নিগমের ভোটে, জিতলেনও বিপুল ভোটে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ত্যাগ করার পর সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তিনিও যোগ দেন তৃণমূল কংগ্রেসে। 2000 সালের কলকাতা পুর ভোটে জোড়াফুল চিহ্ন নিয়ে তৃণমূল প্রার্থী হলেন দেবাশিস কুমার, সেখানেও জয়। মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কাঁধ মিলিয়ে 5 বছর দক্ষতার সঙ্গে পালন করলেন পুরপিতার দায়িত্ব। 2005-এ আবার বিদ্রোহ, তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এবার এনসিপি প্রার্থী হয়ে পুরো ভোটে লড়লেন ঘড়ি চিহ্ন নিয়ে, ফের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আবারও ফিরলেন তৃণমূলে। 2010-2015 দুই পুরভোট নির্বাচনে ঘাসফুলের হয়ে ছোট লালবাড়িতে পা রাখেন তিনি। তবে 2015 সালে আর পুরপিতা নয়, মেয়র পরিষদ পদে অভিষেক হয় দেবাশিস কুমারের। ততদিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিতি লাভ করেছেন তিনি। দীর্ঘদিনের বিশ্বস্ত এই সৈনিকের হাতেই 2021-এর কঠিন লড়াইয়ে রাসবিহারী বিধানসভা কেন্দ্র আগলানোর ভার তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাশ করেননি তিনি। পুনরায় এই অঞ্চল থেকে রাসবিহারী কেন্দ্রের নির্বাচিত প্রার্থী শ্রী দেবাশিস কুমারকে পুনরায় বিধানসভায় নির্বাচিত করবেন, এই আশা, এই আবেদন আমরা আপনাদের কাছে রাখি।
22,000-এরও বেশি ভোটে পদ্মফুল দুলমুশ করে ছাড়পত্র জোগাড় করেন রাজ্য বিধানসভায়। 2021-এর পুরো ভোটে জিতে নিজের মেয়র পরিষদ পদও অক্ষত রাখেন তিনি। বর্তমানে দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতির কাজও দক্ষতার সঙ্গেই সামলাচ্ছেন দেবাশিস কুমার। অসুবিধা বলে কোনো আমার অসুবিধা কী বলে নেই, আমার এখানে কোনো অসুবিধা নেই। দেওয়ার আমাদের কোনো অসুবিধাই দেয়নি, আমাদের ভালোই করেছে। কী কী সুবিধা পাচ্ছেন? সুবিধা সব কিছুর সুবিধা, যখন খুশি গেলে কোনো কাজের জন্য আমাদের কোনো অসুবিধা নেই, স্যাংশন কাজ করে দেয়, কোনো দিকে অসুবিধা নেই। আমাদের এখানে সম্পূর্ণ সব সুবিধাই আমরা পাই, রাস্তা থেকে আরম্ভ করে ইলেকট্রিক, জল, কল এবং লাইটেরও নতুন নতুন সব কিছু করে দেওয়া হয়েছে। আমাদের এখানে সব সুবিধাই পাই, অসুবিধা কিছু নেই। আমরা এখানে খুব ভালো, আমাদের এখানে সব কিছু কাজ ভালো হচ্ছে, লাইট লাগিয়ে দিয়েছে, বাথরুমে জল ফল ট্যাঙ্কি লাগিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। রাস্তা আবার কদিন আগেই বানালো ভালো করে, জল ফল ঠিক টাইমে আসে, অসুবিধা নেই। আমরা সব কিছু ভালো পরিষেবা পাচ্ছি, জল, কল, লাইট সব। রাজনীতির পাশাপাশি পড়াশুনোও সমান তালে চালিয়ে গেছেন দেবাশিস কুমার। 2021-এ বিধানসভার অন্দরে পা রাখেন কমার্সের ম্যাথস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি পকেটে পুরেই। রাজ্যে ভোট এলেই ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা বাড়ে বলে অভিযোগ। আপনাকেও তো কিছুদিন আগে ইডির তরফ থেকে ডাকা হয়েছিল। কি মনে করছেন, ভোটারদের ওপর এর প্রভাব পড়বে? বিষয়ে যাই হোক না কেন, আমি আবার বলি, আমি এত বিদ্যুৎজন নই, কতটা প্রভাব পড়বে কি পড়বে না আমি এটা বলতে পারি। আমি একটা কথা বলতে পারি, সব জবাব 4th মে বাংলার মানুষ তুলে দেবে। আমি আবার বলি, আমার সম্পূর্ণ আস্থা আছে রাসবিহারীর ভোটারদের প্রতি, আর রাসবিহারীর মানুষের আস্থা আমার উপর আছে কিনা 4 তারিখ দেখতে। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে একদিকে যেমন বিলাসবহুল বহুতল, তেমনি অন্যদিকে রয়েছে বস্তি এলাকা। একেবারে আদর্শ সহাবস্থান মিশ্র অর্থনীতির। এখানেই প্রমোটার চক্রের একটা অভিযোগ তোলে বিরোধীরা। আপনার কানেও এসে পৌঁছেছে নাকি সেরকম অভিযোগ? বহুদল হলে সেটা বহুদল তো হতেই হবে। আমাকে একটা কেউ বুঝিয়ে বলে দিন, একটা ভূগোলে কথা আছে, ম্যান ল্যান্ড রেশিও, জমির অনুপাতে মানুষের থাকা, ডেনসিটি, এই যে ঘনত্ব, জমির উপর চাপ, এই ভার্টিক্যাল এক্সপানশন ছাড়া এই চাপ আমাকে বুঝিয়ে দিক যে না ভার্টিক্যাল হলেই বহুত হবে, ভার্টিক্যাল না হলে হবে না। তাহলে আমাকে একটা অল্টারনেটিভ বুঝিয়ে দেওয়া হোক যে ভার্টিক্যাল হচ্ছে, আমরা হবে না, হরাইজন্টাল সম্ভব, তাহলে তাই হবে। আমরা চাই মানুষ এখানে থাকুক, সেটা ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল, হরাইজন্টাল হলে হরাইজন্টাল। সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা, এত স্বতঃস্ফূর্ত জনসমর্থনের রহস্যটা ঠিক কি? আমি 26 বছর জনপ্রতিনিধি আর সক্রিয় রাজনীতিতে 48 বছর আছি। স্বাভাবিকভাবেই মানুষ সঙ্গে থাকাটাই আমার কাজ। আমি দার্শনিক নই, খুব বিদ্যুৎজন নই, আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ। আমার একটাই, আমি মনে করি আমার একটা মানুষের সমর্থন আমায় যে করেন বা আমি সেই সমর্থন চাই, আমার যোগ্যতা একটাই, 24/7 মানুষের সঙ্গে থাকা। আমি সেই জন্যই চাই। শুধু এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকাই নয়, দেবাশিস কুমারকে মানুষ চেনে শিল্প সংস্কৃতির একজন একনিষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবেও। তার নিজের হাতে তৈরি ত্রিধারা সম্মেলনী শুধু কলকাতার অন্যতম সেরা দুর্গোৎসব পালনই নয়, সারা বছর সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত রাখে রাসবিহারীর নাগরিকদের। আয়োজন করে থাকে স্বাস্থ্য শিবির সহ নানা সামাজিক কর্মকাণ্ডেরও। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি, হৃদয়ের কবি, এবং
আপনারা জানেন যে ভারতবর্ষ গুরুদের দেশ। প্রচুর গুরু ভারতবর্ষে আছে এবং তাদের প্রচুর ভক্ত এবং শিষ্য আছে, কিন্তু আমি নিশ্চিত ভারতবর্ষের সব থেকে বেশি ভক্ত যদি কারোর থাকে যে গুরু, তার নাম গুরুদেব রবীন্দ্রনাথ। তার থেকে বেশি ভক্ত কোনো গুরুর নেই বলে আমার ধারণা। সেই গুরুদেবের আজকে জন্মদিন। ঠিক একইভাবে 33 কোটি দেবতা আছে, ঠাকুর আছে। আমরা কেউ গণেশ ঠাকুরের পুজো করি, কেউ শনি ঠাকুরের পুজো করি, কেউ রাম ঠাকুরের পুজো করি। হয়তো এমন একদিন আসবে কালের বিবর্তনে যেদিনকে কোনো ঠাকুর আর পুজো পাবে না, কিন্তু যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা আছে, একটা ঠাকুর পুজো পাবে, তার নাম রবি ঠাকুর। তার স্ত্রী দেবযানী বসু কুমার নিজে একজন প্রথিতযশা লেখিকা। কন্যা দেবলীনা একাধারে জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তাদের সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডেই হাজারো ব্যস্ততার ফাঁকেও উপস্থিত থাকতে দেখা যায় এই ডার্ক সাইটে রাজনীতিককে। দেবাশিস কুমার মানে মানুষ জানে যে সংস্কৃতির একজন যোগ্য সমঝদার। তাহলে এই ভোটের সময় কি সেখানে সময় দেওয়া যাচ্ছে? পয়লা বৈশাখ এসে গেল, কত অন্য বছর হলে কত অনুষ্ঠান থাকে, করি পারবো না, তো আছেই। আর পরিবার, তাদের কতটা সময় দিতে পারছে? এত বছর তো পরিবারে জেলে গেছে, কখন পাবে আর কখন সময় পাবে না। এই সময় পরিবার সময় দিলে পরিবার ভাববে আমি বোধহয় হাঁটছি বলে বাড়ি চলে আসছি। সব রাজনীতিবিদেরই তো উচ্চাকাঙ্ক্ষা থাকে। আপনি মেয়র পরিষদ হিসেবে ছোট লালবাড়ির নানা দপ্তর সামলেছেন, এখন ইচ্ছে করে না যে রাজ্যের দপ্তর সামলাবেন? আসলে জিতলে মন্ত্রিত্বের কথা বলছিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন পদস্খলন না হয় আর মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়, এটাই। কিন্তু মন্ত্রী হলে তো কাজের পরিধিটাও বাড়ে, তাই না? প্রথম কথা, কে মন্ত্রী হবে কি হবে না এটা দল সিদ্ধান্ত নেই। আমার হলে 4টে এক্সট্রা হাত পাবো, না হলে আমার হতাশায় পাবো। আমি ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, আমার যেন পদস্খলন না হয়, সম্মান বজায় রাখতে পারি আর মানুষের সঙ্গে কোথাও দূরত্ব তৈরি হয়। ভোটে লড়েছেন বহুবার, কিন্তু কখনো আত্মতুষ্টি গ্রাস করেনি তাকে। দেবাশিস কুমারের জন্য রইল আমাদের আকাশ আটের তরফ থেকে এক রাশ শুভেচ্ছা। আজ এ পর্যন্তই। এরপরে কে থাকছে আকাশবার্তার সঙ্গে জানতে চোখ রাখুন আকাশ আটে। প্রত্যেক শুক্র, শনি ও রবিবার সন্ধ্যে ঠিক 6:30টায়। ভালো থাকবেন।